সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন কাকাতুয়া এজেন্সি ইউএসএ ট্যাক্স অ্যাকাউন্টিং অনুষ্ঠানে। আমি ফাবিয়ান ইসা চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে এবং আমাদের বরাবরের অতিথি আইআরএস এনরোল এজেন্ট জনাব পারভেজ কাজী। কেমন আছেন? ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে প্রোগ্রামটা শুরু করব, আমি একটু ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে কথা বলতে চাচ্ছি। ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি শুরুতে আমি যদি জানতে চাই। ধন্যবাদ। ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে যে আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট অথবা কোনো অ্যাসেট অথবা কোনো প্রপার্টি কিনে থাকেন, সেই প্রপার্টিটা যখন বিক্রি করবেন এবং এটা যদি ভ্যালু ইনক্রিজ করে আপনি কেনার পর, এবং সেই এক্সেস ভ্যালুতে অথবা ইনক্রিজড ভ্যালুতে আপনি যদি এটাকে বিক্রি করেন, এই যে মার্জিনটা ক্রিয়েট হলো, এটাকেই বলা হয় ক্যাপিটাল গেইন। উদাহরণ দিয়ে বলতে চাই যে ধরেন আপনি কিছু স্টকস অ্যান্ড বন্ডস কিনেছেন। আপনি স্টক কিনেছেন কোনো একটা কোম্পানির, সে ফর এক্সাম্পল টেসলার। আপনি কিনেছেন 200 টাকা পার স্টক, পার শেয়ার আপনি কিনেছেন, এবং 6 মাস পর আপনি দেখলেন এটার প্রাইস হচ্ছে 240। আপনি 10টা স্টক কিনেছিলেন 200 দিয়ে, এই 10টাই আপনি বিক্রি করে দিলেন 240-এ। এই যে গেইন $40 আপনি পার শেয়ার, যে গেইনটা হলো আপনার, এটাকেই বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই গেইনটার উপরে আপনাকে যেই ট্যাক্সটা পে করতে হয় সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। তাহলে যদি আরও এক্সাম্পল আমরা টানি, বাড়ির ক্ষেত্রে রিয়েল এস্টেট বিজনেসেও, তার মানে আমি যদি একটা বাড়ি কিনি তারপর সেটা ভ্যালু বাড়ছে, এটার মধ্যেও তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি পড়ছে? জি, অবশ্যই, খুব ভালো প্রশ্ন। ধরেন আপনি একটা বাড়ি কিনেছেন 500,000 দিয়ে, 500,000, এবং বাড়িটা 3 বছর পর এইটার ভ্যালু 800,000। আপনাকে কি এখন এই 300,000-এর উপর ট্যাক্স পে করতে হবে? না। এখানে প্রশ্ন আসে রিয়ালাইজড গেইন অর আনরিয়ালাইজড গেইন। মানে আপনি বাড়ি কিনেছেন 500,000-এ, বাড়ির দাম বেড়েছে 800,000, 300,000 আপনার গেইন, কিন্তু এটা আনরিয়ালাইজড গেইন। আপনি বাড়িটা বিক্রি করেননি, অতএব পজিশন আপনার ওপেন আছে, আপনি ক্লোজ করেননি। ক্লোজ না করা পর্যন্ত এটা ট্যাক্সেবল ইভেন্ট না। যখন আপনি ক্লোজ করবেন, তার মানে আপনি 300,000 রিয়ালাইজড করলেন, তখন এই 300,000-এর উপর আপনাকে ট্যাক্স পে করতে হবে। তার মানে আনটিল আমার কাছে ওই অ্যাসেটটা আছে, এখন আমি ইউটিলাইজ করিনি, তখন পর্যন্ত এটা আনরিয়ালাইজ থাকছে। যখন আমি বিক্রি করে ফেলছি তখন সেটা রিয়ালাইজড হচ্ছে। এবং যখন এখানে 2 ধরনের ক্যাপিটাল গেইন ট্যাক্স, একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, আরেকটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম, যদি আপনি কোনো অ্যাসেট প্রপার্টি যেটাই কিনেছেন, ইফ ইউ সেল ইট উইদিন অ্যান ইয়ার, 1 বছরের মধ্যে ওটা বিক্রি করে দিয়েছেন, তাহলে এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। আর আপনি যদি মোর দ্যান এ ইয়ার হোল্ড করেন এবং তারপর বিক্রি করেন, এটা হবে লং টার্ম ক্যাপিটাল গেইন। শর্ট টাইম লং টার্মের উপর কি আমাদের ইন্টারেস্ট রেট বা ট্যাক্সটা কি একটু? হ্যাঁ, ট্যাক্স রেট ভ্যারি করবে। শর্ট টার্মটা হচ্ছে একটু ট্যাক্স রেটটা একটু হাই, এবং এটা অর্ডিনারি ইনকামের সাথে গিয়ে যোগ হয়, এবং অর্ডিনারি ইনকাম ট্যাক্স রেট আপনার যা, সেটার উপরে আপনি এটা ট্যাক্স পে করেন। যারা একটু হাই ইনকাম আর্নার, তারা কিন্তু তাদের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা একটু বেশি এসে থাকে দেন লং টার্ম। আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে এটা সেপারেটলি ক্যালকুলেট হয়, এবং এটার রেটটা হচ্ছে প্রথম সার্টেইন ছাড় আছে, তারপরে 15%। ধরেন ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলার যারা, তারা 96,000 অফ দেয়ার
অ্যাডজাস্টেড গ্রস ইনকাম, তাদেরকে কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হয় না। এর উপরে যখন চলে যায় তখন তাকে 15% রেটে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করতে হয়। এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা যারা পে করে থাকে, অনেক সময় তো ট্যাক্স আমরা পে করি, আমরা জানি না যে কোন খাতে কতটা ট্যাক্স আমাদের যাচ্ছে। তো যারা আইআরএস এনরোলদের কাছে যারা যান, তারা কি আপনারা সবসময় কি জানিয়ে দিয়ে থাকেন যেটা আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে যাচ্ছে? না, সব সময় জানায় দেওয়া হয় না, কিন্তু আমরা যেই ফর্মগুলো প্রিপেয়ার করি ওখানে কিন্তু এটা এক্সপ্লেইন করা থাকে, লেখা থাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স উনি কত পে করলেন। তো কেউ যদি দেখতে চায়, জানতে চায়, অথবা কেউ যদি জিজ্ঞেস করে, ডেফিনেটলি আমরা এটা রেসপন্স করি, অ্যান্সার করি। আবার অনেকে হয়তো ঠিক জানতেও চান না। যখন বড় আকারের ট্যাক্স বোঝা আসে তখন সকলেই জানতে চায়। কিন্তু ধরেন আপনি রেগুলারলি, ছোটোখাটো ট্যাক্স, আপনি স্টকস, ওই যে প্রায়ই আমি বলে থাকি যে আজকাল আমরা প্রচুর পরিমাণে স্টকস অ্যান্ড বন্ডসে ইনভেস্ট করছি, বাই অ্যান্ড সেল করছি, এবং সেল করলেই ওটা কিন্তু ট্যাক্সেবল ইভেন্ট। আমি ধরেন স্টক কিনেছি অনেকগুলো এবং সেল করিনি কিছু, দেন আমার ট্যাক্সে এটা কিছুই আসবে না, যেহেতু সেল না করা পর্যন্ত এটা ট্যাক্সেবল ইভেন্ট না। এখন আমি সেল করেছি এবং সেল করে দেখা গেছে আমার ক্যাপিটাল গেইন হয়েছে, সেই ক্যাপিটাল গেইনের উপর আমাকে ট্যাক্স পে করতে হয়। আমার তো লসও হতে পারে, আমার যে শুধু গেইন হবে স্টকস অ্যান্ড বন্ডসে, বিশেষ করে অন্য প্রপার্টিতে লস হওয়ার সম্ভাবনা কম, যেমন রিয়েল স্টেট অথবা অন্য কিছুতে। তো প্রপার্টিতে যখন স্টকস অ্যান্ড বন্ডসে যখন লস হয়, আপনি কিন্তু কিছু ডিডাকশান পেতে পারেন আপনার ফাইলে, এবং সেটা হচ্ছে $3,000 ম্যাক্সিমাম ফর সিঙ্গেল অথবা ম্যারিড ফাইলিং। জয়েন্ট যারা ফাইল করছে তারা, ধরেন আপনার 30,000 লস হয়েছে, আপনি 3,000 দেখাতে পারছেন এই বছর, তো বাকি 27,000 কি হবে? সাধারণত প্রশ্ন উঠে, আমি তো 30,000 লস করেছি, আমি শুধুমাত্র 3,000 দেখালাম এবছর। যেহেতু লস দেখাবার একটা ক্যাপ আছে, সেটা হচ্ছে 3,000, বাকি 27,000 আমরা ক্যারি ফরওয়ার্ড করব পরবর্তী বছরগুলোতে। অতএব ওনার কিন্তু 30,000 যে লস হয়েছে সেটা কিন্তু একেবারে চলে গেল না, এটা থেকে যাচ্ছে। উনি পরবর্তী বছরগুলোতে এই লস দেখাতে পারবেন। ধরেন এখনো একটু বুঝার সুবিধার জন্য বলতে চাই যে আপনি 3,000 লস দেখালেন, 27,000 লস আপনার থলেতে আছে, আপনার ব্যাগে আছে। নেক্সট ইয়ার ক্যাপিটাল গেইনে আপনার 40,000 ক্যাপিটাল গেইন হয়ে গেছে, আপনি কত টাকার উপর ট্যাক্স দিবেন? 10,000-এর উপর। তাহলে সেক্ষেত্রে না, 27, আপনি তো 3,000 ওই বছর দেখিয়েছেন, 27,000 আছে, ক্যারি ফরওয়ার্ড করছেন, এখন 40,000 আপনার গেইন হয়েছে, অর্থাৎ 13,000-এর উপরে আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স পে করছেন। এবং যে কোনো স্টকস অ্যান্ড বন্ডস আপনি যদি মোর দেন এ ইয়ার হোল্ড করেন তাহলে এটা লং টার্ম, এবং লেস দেন এ ইয়ার যদি হোল্ড করেন এটা শর্ট টার্ম। আমরা তো লসটা নিয়ে কথা বললাম, কিন্তু ট্যাক্স আমরা দিচ্ছি যে যখন গেইন হচ্ছে, সেটা কিভাবে রিডিউস করা যায়? সেরকম কি কোনো পদ্ধতি বা কোনো আমরা অবলম্বন করতে পারি কি? হ্যাঁ, স্পেশালি যারা স্টকস অ্যান্ড বন্ডসে বেশ কিছুদিন ধরে বাই অ্যান্ড সেল করছে, ইনভেস্ট করছে, তারা এই পদ্ধতিটা জানে। সেটা হচ্ছে, ধরেন আমি একটা অ্যামাজনের স্টক, একটা আমি হাইপোথেটিক্যাল নাম্বার নিলাম যে $100 পার শেয়ার। আপনি এরকম 1,000টা শেয়ার কিনেছেন $100 করে, তো 10,000 আপনার ইনভেস্টমেন্ট। আপনি দেখলেন যে এই শেয়ারগুলো হঠাৎ করে দাম কমে $50 হয়ে গেছে। তো যারা স্মার্ট ইনভেস্টর তারা করে কি, তারা এই শেয়ারগুলোকে সেল করে দেয় টু টেক দ্য লস, এবং
1 মাসের মধ্যে ও কিন্তু এগুলো কিনতে পারবে না। কিন্তু দ্যাট ইনভেস্টর তার ফার্ম বিলিভ যে এই অ্যামাজন স্টকস উইল কাম ব্যাক, এবং উইল কাম ব্যাক মানে ভেরি সিগনিফিক্যান্টলি, হ্যাঁ, বেড়ে আসবে। তখন ওরা করে কি, 1 মাস পর গিয়ে ওই স্টকগুলো আবার কিনে। এখন যখন কিনতে গেছে হয়তো এটা হয়ে গেছে $40, আরও কমেছে, ও কিনে নিল, হোল্ড করলো। ওর কিন্তু 5,000 লস ওর ব্যাগে আছে, ওর পকেটে আছে, এনি টাইম হি ক্যান অর শি ক্যান ইউজ। তো যখন এটা 40-50 হয়ে গেছে, ও আবার কিনলো 1 মাস পর। এরপর দেখা গেল 2 বছর পর এটা 120 হয়েছে পার শেয়ার। তো সে তখন এগুলোকে সেল করে দিল। সে ইনিশিয়ালি কিনেছিল 10,000-এ, বিক্রি করেছে 5,000-এ। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা, যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারে এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। তো সেই বছর 3,000 সে লস ক্লেম করেছে, 2,000 তার কাছে রয়ে গেছে। পরবর্তীতে এই 5,000-এর স্টক সে সেল করেছে 12,000-এ। এখন তার গেইন হচ্ছে 7,000। সেখান থেকে 2,000 ডিডাক্ট করবে সে লসটা, এবং বাকি 5,000-এর উপর সে ট্যাক্স পে করবে। তো স্মার্ট ইনভেস্টররা এটাকে আমরা বলে থাকি স্টক লস হারভেস্টিং, এবং স্মার্ট ইনভেস্টররা ওরা এটাকে এত সূক্ষ্মভাবে, এত সুন্দরভাবে এটাকে ব্যবহার করে। দেখা গেছে অনেক সময় মোস্টলি স্টকস অ্যান্ড বন্ডসে ওদের যে প্রফিটগুলো হয় সেগুলোর উপর ওরা আলটিমেটলি কিছুই পে করে না, কারণ বাইং সেলিং এর মধ্যে দিয়ে এটা কাটাকাটি চলে যাচ্ছে। হ্যাঁ, সে একটা লস পোর্টফোলিও ক্রিয়েট করে। আচ্ছা। এবং আমার কাছে কিছু ক্লায়েন্ট আছে, তাদের লস পোর্টফোলিও ফিউ মিলিয়ন্স, 100,000 না, মিলিয়ন্সে। আমি ফাইলটা করছি, গত সপ্তাহে আমাকে দিয়েছে, আমি শেষ করতে পারি নাই যেহেতু মেমোরিয়াল ডের ছুটি ছিল। তার 4 মিলিয়নের লস পোর্টফোলিও সে ক্রিয়েট করে রেখেছে। এগুলো ক্রিয়েশন, সে কিন্তু কোনো লস খায়নি, তার কোনো লস নাই, সে উল্টা টাকা মেক করে, এবং যেই টাকাটা মেক করে সেটার উপর যেন ট্যাক্স পে করতে না হয়। এগুলো হচ্ছে ট্যাক্সের লুপ হোলস। আপনি সূক্ষ্ম বিষয়, আপনি 100,000 দিয়ে স্টক কিনলেন, স্টকের দাম পড়ে 50,000 হলো, আপনি বিক্রি করে দিলেন, 1 মাস পর ওই স্টকগুলোকে আবার কিনে নিলেন। এইভাবে ওরা সারাক্ষণ স্টক নিয়ে খেলছে। দে নো কোন স্টকের দাম পড়েছে। হ্যাঁ, কিছু স্টকের উপর ওদের বিশ্বাস নেই, ওরা ওটাকে আবার কিন্তু কিনবে না। তো লসটা থেকে গেল তার কাছে, এবং লসটা সে যে কোনো জায়গায় দেখাতে পারবে, এবং লসটা সবসময় সে অ্যাডজাস্ট করতে পারবে উইথ গেইন। তার যদি 100,000 গেইন হয় আর যদি 300,000 লস থাকে, তো তার তো 100,000 গেইনের উপর তাকে কোনো পে করতে হচ্ছে না ট্যাক্স। সেক্ষেত্রে আইআরএস অডিট তো এটা আওতাভুক্ত না, হচ্ছে না। আইআরএস এর রুলস মেনেই সে করছে। হ্যাঁ। হ্যাঁ,
এইখানে এমন না যে আইআরএস এর রুলসকে, কারণ লস প্রোফাইলটাও তো রিয়েল ভাবে কাজ করছে। এবং আইআরএস 1099-B ফর্ম ইস্যু করতেছে ওরা যেসব কোম্পানির সাথে ওদের অ্যাকাউন্ট হোল্ড করে। 1099-B সাধারণত মেইনস্টে ফান্ডস, রবিনহুড, M1 ফাইন্যান্সিং, এই ধরনের যারা আছে তারা ইস্যু করে থাকে, এবং এভরিথিং ইজ জেনুইন। ওরা জেনুইনলি সব করছে, তারা এইভাবে লস প্রোফাইলটা মেনটেন করছে। এবং এই লস প্রোফাইলে দেখা গেছে অনেক সময় ওরা বাড়ি বিক্রি করে ক্যাপিটাল গেইন হচ্ছে, সেটাও এখানে ডিডাক্ট করে নিচ্ছে, প্লাস মাইনাস করে নিচ্ছে। হ্যাঁ, প্লাস মাইনাস করে নিচ্ছে। বাড়ি কিনেছিল 500,000-এ, এখন দাম বেড়ে 1 মিলিয়ন বিক্রি করে দিল, যেহেতু ও জানে ওর 4 মিলিয়নের অথবা একটা লামসাম লস পোর্টফোলিও তার তৈরি করা আছে, সেখানে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এইভাবে অনেকেই ক্যাপিটাল গেইন ট্যাক্সকে রিডিউস করতে পারে অথবা টোটালি অ্যাভয়েড করতে পারে। আরেকটা সুযোগ হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্সে, স্পেশালি যারা হোম ওনার, আচ্ছা, অনেকে এইটা করে থাকেন এবং এটাও অল লিগাল। সেটা হচ্ছে যে আপনি একটা বাড়ি কিনেন, অনেক সময় দেখা গেছে ওরা একটু রান ডাউন প্রপার্টি কিনে। রান ডাউন প্রপার্টি বলতে যে প্রপার্টিটা গুড নেবারহুডে, কিন্তু বাড়িটায় হয়তো কোনো সমস্যা, অনেক দিন কেউ থাকেনি, অথবা বাড়িটার মেইনটেনেন্স হয় নাই। তো এই বাড়িটা যদি প্রপারলি মেনটেন করা না হয়, তো ওই জায়গাতে যেই বাড়িগুলোর দাম 500,000, দেখা গেছে উনি 2.5 লাখে এটা কিনে ফেলেছেন। কিনে ফেলে এই ধরনের সুযোগ যারা নেয়, তারা মুভ ইনটু দ্যাট প্রপার্টি, তারা ওই প্রপার্টিতে যায়, থাকতে শুরু করে এবং প্রপার্টিটাকে রিবিল্ড করে, অথবা যা যা করণীয় যেই কাজগুলো করার সেগুলো করতে শুরু করে। তো উনি 250,000-এ প্রপার্টিটা কিনেছে, 3-4 বছর প্রপার্টিতে থাকলো, প্রপার্টির ফেস লিফট করলো, বাড়িটার ফেস লিফট হলো, সব কিছু এখন সুন্দর ছিমছাম। উনি 3-4 বছরে ওই লোকেশনে প্রপার্টি ভ্যালুও বাড়ছে, অতএব প্রাইস অ্যাপ্রিসিয়েট করেছে। উনি এটাকে ধরেন 7 অথবা 8 লাখে বিক্রি করলেন। উনি 250,000-এ কিনেছিল, 150,000 খরচ করেছে প্রপার্টির পিছনে। তো উনার বেসিস হচ্ছে 400,000। 400,000 হচ্ছে প্রপার্টির পিছনে উনার টোটাল খরচ। উনি 800,000-এ বিক্রি করেছে, ডাবল লাভ হচ্ছে, মানে উনি 400,000 গেইন করেছে। এবং এই বাসায় উনি 3-4 বছরের মতো ছিলেন। এই 400,000-এর উপর কি উনাকে ট্যাক্স পে করতে হবে? অ্যান্সার ইজ নো। আচ্ছা, উনি একটা পেনি ট্যাক্স দিবেন না। তার মানে আইআরএস এর একটা রুল হচ্ছে, আপনার প্রাইমারি রেসিডেন্স, আপনি যদি 2 বছরের বেশি থাকেন, থেকে সেল করে আপনি যে ক্যাপিটাল গেইনটা নিলেন 500,000 পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। এবং দিস ইউ ক্যান ডু অ্যাজ মাচ টাইম ইউ ক্যান ডু ইট ইন ইয়োর লাইফ টাইম। সেটা সময়সীমাটা হচ্ছে 2 বছর। 2 বছর মিনিমাম আমাকে এই বাসা ওন করতে হবে এবং আমাকে থাকতে হবে। আমি বাসাটা আছি, ধরেন বাসাটা ভাড়াটিয়া হিসাবে আছি, দেন ইট উইল নট কাউন্ট। এবং 1 বছর পর আমি বাসাটা কিনেছি, তো আমি বাসাটা ওন করি 1 ইয়ার, কিন্তু ছিলাম 2 বছর, হবে না। এবং হাজব্যান্ড ওয়াইফের জন্য এটা 500,000। সিঙ্গেল যদি হয় কেউ, তাহলে 250,000। এখানে একটু বলে রাখি, ধরেন এমন একটা সিচুয়েশন যে আমি আছি এই আমি বাসাটা কিনেছি অনেক দিন, আমি বাসাতেও আছি মোর দ্যান 5 ইয়ার্স, কিন্তু আমি বিয়ে করেছি 1 বছর আগে, এবং আমি বিয়ে করে সেল করে দিলাম।
আমি কি 500,000-এর এই এক্সক্লুশন পাবো? অ্যান্সার ইজ নো। আমাকে এবং আমার Married- স্পাউসকে এটা মোর দেন 2 ইয়ার্স এটার রেসিডেন্স এবং ওনার হতে হবে। এখন আমি বিয়ে করেছি 1 বছর আগে এবং নিউ ইয়র্কের জয়েন্ট টেনেন্সিতে আমি এবং সে, আমি ওন করি এটা 7 বছর, কিন্তু আমার স্পাউস তো ওন করে 1 করছে না। বছর, এবং আমি থেকেছি 7 বছর, সে থেকেছে 1 বছর। অতএব আমি 250,000 ডিডাকশন সিঙ্গেলের জন্য যেটা সেটা পাবো, কিন্তু আমি 500,000 ডিডাকশন পাবো না। সেজন্য আর এক্সট্রা বছর সীমাটা আমার কভার করতে হতো। হ্যাঁ, সেটা আমাকে কভার করতে হতো। তো এটাকে আমরা বলে থাকি প্রাইমারি রেসিডেন্স এক্সক্লুশন। আপ টু $500,000 পর্যন্ত আপনি ট্যাক্স ফ্রি টাকা নিয়ে যেতে পারবেন। এবং এটা কি লাইফে একবারই করবেন? না, যতবার আপনি বাড়ি কিনছেন ততবার এটা করতে পারেন। এবং এইভাবে দেখা গেছে অনেকে জেনারেশনাল ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করেছেন, নিজেরা তৈরি করে ফেলেছে। এইভাবে আপনি যদি প্রতি 4 বছর পর পর কি 3 বছর পর পর 500,000 ট্যাক্স ফ্রি নিতে পারেন, তো অনেকগুলো টাকার বিষয়, অনেক টাকা। এবং এটা 3-4 বার করলেই তো $2 মিলিয়ন মতো আপনি Savings সেভ হচ্ছে। করে ফেললেন এবং ট্যাক্স ফ্রি। $2 মিলিয়ন যদি আপনাকে 20% রেটেও ট্যাক্স পে করতে হতো, তো আপনাকে 400,000 ট্যাক্স পে করতে হতো মিনিমাম। আমি ধরলাম যে আপনি 20% ট্যাক্স পে করবেন। জনাব পারভেজ কাজী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য দেওয়ার জন্য। আজকের পর্বে আমরা অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি, কিন্তু তার মধ্যে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। এবং আমরা জনাব পারভেজ কাজীর মাধ্যমে অনেকগুলো সূক্ষ্ম নিটিগ্রিটি ডিটেলস জানতে পেরেছি যে কিভাবে আমরা এই ট্যাক্সটাকে কমাতে পারি বা ইভেন অ্যাভয়েড করতে পারি। তো যে কোনো ধরনের প্রয়োজনে সাজেশন থাকবে অবশ্যই যেন আমরা আইআরএস এনরোল এজেন্টদের দ্বার প্রান্তে পৌঁছাই, যেন আমরা সঠিকভাবে ট্যাক্সটা রিডিউস করতে পারি এবং লিগালি ট্যাক্সটা রিডিউস করতে পারি। আমি ফাবিয়া নিসা আজকে চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন। তার প্রতিষ্ঠান কাকাতুয়া এজেন্সি নিয়ে তিনি কি বলছেন? কাকাতুয়া এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত 33 বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন। কাকাতুয়া এজেন্সি, 8828 192 স্ট্রিট, জামাইকা, 3731 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। কাকাতুয়া এজেন্সি জ্যাকসন হাইটসের 77 স্ট্রিটে অবস্থিত, প্রবাসীদের সেবায় একটি দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান। আমরা যত্ন সহকারী এবং সততার সাথে সকল প্রকার ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিস ছাড়াও ইমিগ্রেশনের সব রকম কাজ করে থাকি। সুদীর্ঘ 30 বছর ধরে আমরা ট্যাক্স, অ্যাকাউন্টিং ও ইমিগ্রেশন বিষয়ক সেবাগুলো দিয়ে আসছি আমাদের কমিউনিটিতে। কাকাতুয়া এজেন্সি আস্থার এক নাম। যোগাযোগ 37-31 77th স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক